আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে পূর্বাঞ্চল রেলে ব্যবহার অনুপযোগী ১০৫টি জরাজীর্ণ আগুনে পোড়া বগি মেরামতের কাজ চলছে। এমনকি ঢাকা এবং তার আশপাশের রুটে চলার জন্য আরও ২০টি বগির প্রস্তুতিও হচ্ছে রেলের চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে। এখন পুরোদমে ব্যস্ত রেল কর্মীরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন রেলওয়ের বিভিন্ন শেড এবং ডিপোতে পড়ে থাকা আগুনে পোড়া জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর বেশিরভাগই রয়েছে পাহাড়তলী ওয়ার্কশপে। গত ১ ফেব্রুয়ারি থেকে পাহাড়তলী কারখানায় অতিরিক্ত বগি ও ইঞ্জিন মেরামত শুরু হয়েছে। কোথাও চলছে ওয়েল্ডিং এর মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়া, আবার কোথাও পাটাতন মেরামত, কোথাও চলছে মেরামত হওয়া বগিগুলোকে রং দিয়ে একেবারে চকচক করার বিশাল কর্মযজ্ঞ। মানুষজন যাতে নিরাপদে তাদের পরিবারের সাথে সুন্দর মতো ঈদ করতে পারে, আমাদের সেই চেষ্টায় আমরা প্রতি বছর কাজ করে যাই। আমাদের প্রায় 17টা সেকশন আছে এবং 17টা শপ আছে। এই সবগুলা যথেষ্ট পরিশ্রম করতেছে, মানে ঈদকে সামনে রেখে যাতে ঈদে ঘরমুখী মানুষ সুষ্ঠুভাবে এবং শান্তিভাবে ফিরতে পারে। পাহাড়তলী ওয়ার্কশপের সহকারী কর্মব্যবস্থাপক জানান, ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেন চলবে, এজন্য বাড়তি ইঞ্জিনের দরকার। মেকানিক্যাল বিভাগ থেকে যে পরিমাণ ইঞ্জিন সরবরাহ করা হয় তা দিয়ে ট্রেন পরিচালনা করতে হয়। গত বছর ঈদে ১৬০টি ইঞ্জিন দেওয়া হলেও এবার ইঞ্জিনের সংকট রয়েছে। তাই আগামী ২৫শে মার্চের মধ্যে মেরামত করা সব কোচ ও ইঞ্জিন পরিবহন বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। প্রতি বছরে না, এবারও যাবে বাড়তি গাড়ি ২-৪টা, কারণ আমাদের ভিতরে কোনো গাড়ি তো আমরা রেখে যেতে পারি না। যদি ঈদকে সামনে রেখে যত প্রকার যত ভাঙা গাড়ি হোক আমরা চেষ্টা করি যে কারখানা থেকে শেষ করে ট্রাফিককে হস্তান্তর করার জন্য, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে। আর ওয়ার্কশপের ইনচার্জ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড ১৩০টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এরই মধ্যে ৬০% হিসাবে ৫০টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার আশেপাশের রুটে চালানোর জন্য 2টি পাওয়ার কার এবং স্পেশাল 20টি বগিও প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্পেশাল আমরা 20টা গাড়ি হাত দিয়েছি, সেগুলো হবে স্ট্যান্ডিং গাড়ি। আমরা সম্পূর্ণ মডিফাই করে যেন ঢাকায় প্লাস মেবি ঢাকায় যেন স্ট্যান্ডিং মানুষ চলাচল করতে পারে, সেই হিসাবে আমরা 2টা র্যাক কম্পোজিশন করব। নানামুখী সংকটের মাঝেও পরিকল্পনা অনুযায়ী 20 থেকে 24শে মার্চের মধ্যে শেষ করার কথা। ওয়ার্কশপে আনা সব জরাজীর্ণ বগির মেরামতের কাজ চলছে। আমাদের কোরিয়ান কোচগুলো এসেছে ইতিমধ্যে, সেগুলো আপনারা জানেন বিভিন্ন ট্রেনে সংযুক্ত হয়েছে। তো আমাদের আগের যে কোচগুলো আছে আমাদের শিডিউল মেরামত করে আমরা এই কোচগুলোকেই সরবরাহ করবো যাত্রী পরিবহনের জন্য। প্রতি বছরই ঈদ যাত্রায় রেলপথের উপর যাত্রী চাপ কয়েক গুণ বেড়ে যায়, আর তাই এই বাড়তি চাপ মেটাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগি ও ইঞ্জিনের। হাসান আহমেদ, ৭১। দর্শক, চট্টগ্রামে ট্রেনে ঈদ যাত্রার প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, ঈদে রেল যাত্রার প্রস্তুতি কেমন চলছে? কি পরিমাণ রেল এবার প্রস্তুত করা হচ্ছে জানাবেন। ধন্যবাদ তিশা আপনাকে। আমরা আছি এখন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে। এটি পূর্বাঞ্চলের রেলের প্রধান ওয়ার্কশপ। এখানে থেকে সকল বগি এবং রেলের ইঞ্জিন মেরামত হয়। এখান থেকে শুরু করে পূর্বাঞ্চল রেলের সমস্ত রেল যোগাযোগ শুরু হয়। আপনি জানেন ঈদ উপলক্ষে পূর্বাঞ্চল রেল চিফ পাওয়ার কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে ডিজেল সব দক্ষ লোকবল এবং না থাকায় লোকবল দিয়ে ইঞ্জিন মেরামত করে আজকে দেওয়ার পর সেটা আবার পরের দিন মেরামত জন্য ডিজেল সবে যুক্ত হয়। ইঞ্জিন মেরামতের যে মানের যন্ত্রাংশ প্রয়োজন সেই মানের যন্ত্রাংশ অভাবের কারণে এই সমস্যাটা হচ্ছে। দীর্ঘদিন পূর্বাঞ্চল রেলে বিভিন্ন ইঞ্জিন এবং কোচের সমস্যা দেখা দেয়, যার কারণে শুধু যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহন এবং বন্দর থেকে পণ্য পরিবহনেও অনেকটা ধীরগতি দেখা গেছে। ইতিমধ্যে আমরা আরো কয়েকটি প্রতিবেদন প্রচার হয়েছে যে বন্দর থেকে পণ্য খালাসে ইঞ্জিন সংকটের কারণে ব্যাহত হচ্ছে। এছাড়া তেল পরিবহনও ব্যাহত হচ্ছে। অপরদিকে ডিজেল সব ইঞ্জিন মেরামতের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল নেই। এই অবস্থায় জোড়াটা দিয়ে চলছে পূর্বাঞ্চল রেলের এই ওয়ার্কশপ। এখনো এই পাহাড়তলী ওয়ার্কশপে চলছে ইঞ্জিন মেরামত। আনুষ্ঠানিক ঈদ যাত্রার শুরু হওয়ার আগেই বহরে যুক্ত হতে হবে প্রায় 100-এর বেশি কোচ। এমনকি রেলের বহরে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ
মারাত্মক ইঞ্জিন সংকট এবং বগি সংকট তারা দীর্ঘদিন ধরে এটি পোহাচ্ছে। এর মাঝে ঈদের বাড়তি বগি এবং ইঞ্জিন সামাল দিতে হিমশিম কাটছে রেলওয়ে ওয়ার্কশপ গুলো। আপনি জানান যে রেলের এই সংকটের কারণে অনেকটা দুর্নীতির কারণে বিগত আওয়ামী লীগ সরকারের বিরামহীন লুটপাট কবলে। শিল্পী, আপনি সঙ্গেই থাকবেন। আপনার মাধ্যমে জানছিলাম ঈদকে ঘিরে রেল যাত্রার প্রস্তুতি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে রূপগঞ্জের গাউসিয়া মার্কেটের বিপণী বিতান এবং মার্কেটগুলো। রোজার শুরু থেকেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার মানুষের পদচারণায় মুখর থাকছে পুরো মার্কেট এলাকা। তবে এবার কাপড়ের দাম তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। রিয়াজ হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বহুলতা এলাকার গাউসিয়া মার্কেটের বেচাকেনা। ব্যবসায়ীরা জানান দেশের বড় বাজারের মধ্যে এটি অন্যতম, যেখানে আছে ৫,৫০০ দোকান। এই বছর ইনশাল্লাহ বেচাকেনা ভালো হচ্ছে এবং ভালো হবে, আমরা সেই আশাবাদী আর কি। আমরা যেই প্রোডাক্টটা বিক্রি করি সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে সব বাহিরের, চায়না, পাকিস্তানি, ইন্ডিয়ান। বিক্রেতারা জানান এখানে পাইকারি ও খুচরা দুটি বিক্রি হয়। এজন্য দেশের প্রায় সব জেলা থেকেই লোকজন আসেন মালামাল নেওয়ার জন্য। তোমার শ্রেণীগুলো ভাঙ্গার কারণে কিছুটা সাশ্রয় হয়েছে, আশা করি সামনে আরো সাশ্রয় হবে। অন্য মার্কেট থেকে কিছুটা হলো কমে পাওয়া যায়। তবে এবার পণ্যের দাম বেশি বলছেন ক্রেতারা। এরপরও গরমের কারণে সুতি এবং হালকা রঙের কাপড়ের বিক্রি বেশি। কম রেটে পাওয়া যায়, সবসময় আমরা এই জায়গায় মার্কেট করতে আসি। কিছু দামও আছে, কাপড় বুঝে আর কি। মেয়ের জন্য লেহেঙ্গা নিলাম, আমার জন্য গেঞ্জি নিছি, ছেলের জন্য সবকিছু এক জায়গা থেকে আর কি পাওয়া যায়, এই জন্য আশা। ব্যবসায়ী নেতারা জানান এবারের ঈদে কয়েকশো কোটি টাকার বেচাকেনা হবে। গত বছর তুলনায় আমরা এখন প্রস্তুতি আমাদের অনেক, সেই হিসাবে আমরা অনেক আশা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। জেলা ও থানা পুলিশের মাধ্যমে কয়েকটি টহল টিম সার্বক্ষণিক মার্কেটে নজরদারি করছে। চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধে আমাদের 2টা টিম এবং 2 মার্কেটের আশেপাশে কাজ করছে, যাতে আমরা যে কোনো অকারেন্স ঘটলে কুইক রেসপন্সে কাজ করতে পারি। এই মার্কেটে কাপড় কিনতে ভিড় করেন ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, সিলেট, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, ভৈরব, রাজশাহী, ফরিদপুর সহ সারা দেশের ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ। আব্দুল আল মামুন, ৭১। রূপগঞ্জের বিপণী বিতানগুলোর অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, বিপণী বিতান এবং মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? বেচা কেনা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? দেশের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট যেটা গাউসিয়া মার্কেট, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ঈদকে সামনে রেখে কিন্তু এই মার্কেটে জমজমাট বেচা কেনা শুরু হয়। এছাড়া কিন্তু ঈদ ছাড়া কিন্তু সাপ্তাহিক সোমবার এবং মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে। এছাড়া ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে রাত 12টার মধ্যে দোকান খোলা থাকে। আর দোকানে কিন্তু পাইকারি বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায়। সেজন্য কিন্তু এই স্থানীয় এলাকা ছাড়া সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে কিন্তু পর্যাপ্ত ক্রেতারা এবং পাইকারি এখানে আসে। আর একটা কথা আপনাকে বলে রাখি যে পবিত্র ঈদ উল ফিতরের কেন্দ্র করে এই জাকাতের যে বিষয়টা, এই জাকাতের কাপড় কিন্তু এই গাউসিয়া মার্কেটে পাওয়া যায়। সেজন্য কিন্তু বেচা কিনা কিন্তু অনেকটাই বেশি হয়। আর এই মার্কেটে কিন্তু 5,500 দোকান এবং 17,000-এর মতো শ্রমিক এখানে কাজ করে। আর এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডের যে ফ্লোর আছে, সেখানে কিন্তু 100-র মতো কারখানা আছে, যেখানে 3 পিস এবং পাঞ্জাবি তৈরি হয়। সেই পাঞ্জাবি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। আর প্রতিদিন কিন্তু আপনাকে জানিয়ে রেখে এই মার্কেটটা কিন্তু লক্ষ্মীর হাট নামে পরিচিত। এখানে কিন্তু সবচেয়ে বেশি সমাগম নারীর, আর বিভিন্ন আশেপাশের যে জেলা থেকে যে নারী উদ্যোক্তারা আছে, ছোট ছোট ক্ষুদ্র নারী, সেখানে কিন্তু তারা কিন্তু এখানে এসে তাদের পণ্য সামগ্রী কিনে বিভিন্ন এলাকায় তারা বেচা কিনা করে। আর ব্যবসায়ীদের সাথে আমি কথা বলি, তারা বলেছে যে বিগত সময় তারা বিভিন্ন একটি যে
বিগত বছর কিন্তু তারা বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু তাদের বেচা কিনা তেমন আশা করে, কিন্তু এই বছর তারা আশাবাদ করছে যে এই বছর অন্যান্য বছর চেয়ে এবারে বেচা কিনা একটা ভালো হবে, সেই আশায় তারা বলছে। আর ক্রেতারা আমাদেরকে বলেছে যে এখানে এসে কিন্তু ছোটদের কাপড় থেকে শুরু করে বয়বৃদ্ধ সকলের কাপড় কিন্তু একই তাদের তোলা থেকে পাওয়া যায়, সেই জন্য আর দামও কম থাকার তারা কিন্তু স্বচ্ছন্দ বোধ করছে এবং তারা নির্বিঘ্নে এখানে কেনাকাটা করে যাচ্ছে। আর দোকান মালিক সমিতির সাথে আমরা কথা, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা আসে তাদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তার রক্ষী রয়েছে, যাতে করে এখানে চুরি ছিনতাই ঘটনা না করতে পারে এবং তারা নির্বিঘ্নে এখানে শান্তিপূর্ণ কেনাকাটা করতে পারে। আমি প্রশাসনের সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে যে এটা একটা ব্যস্ততম এসে ঢাকা সিলেট মহাসড়ক এই সড়কের পাশে কিন্তু গাউসিয়া মার্কেটটি অবস্থিত, এখানে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য কিন্তু জেলা পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশ বলতা পুলিশ ফাঁড়ি থেকে কিন্তু পর্যাপ্ত পুলিশের মোতায়েন করে রাখা হয়েছে, যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়, কোনো হয়রানি শিকার না হয়, সেদিকে কিন্তু সর্বাত্মক তারা নজরদারি রেখেছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে গাউসিয়া মার্কেটকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে অনেকগুলো মার্কেট তৈরি হয়েছে আর সেখানে কিন্তু পর্যাপ্ত সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বেচা কেনা হয়, সেই জন্য সকালে সবাই এখানে ছুটে আসে। আর এখানে বেচা কেনার বিষয়টা, বেচা কেনা কিন্তু পর্যাপ্ত খুব ভালো হয় এবং এই বছর 550 কোটি টাকার মতো বেচা কেনা হবে বলে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রূপগঞ্জের বিপণী বিতানগুলোর খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। যাচ্ছি পর সংবাদে। ঈদ সামনে রেখে সুনামগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত সক্রিয় হচ্ছে একাধিক চোরা কারবার চক্র। চোরাপথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে কাপড়, কসমেটিক সহ বিভিন্ন পণ্য। এদিকে বিজিবি জানিয়েছে চোরা কারবার ঠেকাতে তৎপর রয়েছেন তারা। 2 দিনে জব্দ করা হয়েছে 3.5 কোটি টাকার ভারতীয় পণ্য। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ জেলায় ভারতের সাথে সীমান্ত রয়েছে প্রায় 120 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্ত এলাকার বিভিন্ন গোপন পথ দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকে। ঈদ সামনে রেখে সক্রিয় হয়েছে চোরা কারবার চক্র। এতদিন চিনি, মশলা, কসমেটিক্স জাতীয় পণ্য চোরাপথে আসলেও ঈদ সামনে রেখে পণ্যের ধরন বদলেছে। সীমান্ত দিয়ে রাতের আধারে অবৈধভাবে ভারতীয় শাড়ি, 3 পিস, শার্ট, প্যান্টের পিস ও থান কাপড় বাংলাদেশে আসছে। যে চোরা কারবারি যারা আছে এরা অনেক চেষ্টা করতেছে মাল আনার লেগে, আর বিজিবি লোকও করা টহল দিতেছে। আগে তো প্রচুর পরিমাণ চোরা কারবারি নামতো, যেমন চিনি ইত্যাদি অনেক কিছু নামতো, জিরা টিরা লাগে। এখন বিজিবির জন্য তারা সাবধানে আছে। জিগার তলা, বুচ্চগ্রাম ওই দিক দেয় তো বেশি। আগের থেকে মোটামুটি অনেক বেশি কড়াকড় টহল করা হইতেছে। আমরা তো তার টহলের কথা শুনি না, তো মানে আমরা তো বেড়ার কানিতেই যাই নাই। বিজিবি জানায় চোরা কারবার ঠেকাতে তৎপর রয়েছে তারা। এরই মধ্যে 2টি সীমান্ত থেকে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। 6 এবং 7 মার্চ 28 বিজিবি কর্তৃক সর্বমোট 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আভিযানিক কার্যক্রম, তারপর টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। বিজিবি আরও জানায় ঈদ সামনে রেখে চোরা কারবারিদের তৎপরতা রোধে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শারমিন স্বপ্না, 71। ঈদ সামনে রেখে সুনামগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত সক্রিয় হচ্ছে একাধিক চোরা কারবার চক্র। এ বিষয়ে আর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, চোরাচালানে কি কি পণ্য আসছে এবং চোরাচালান বন্ধে সীমান্তে কতটা তৎপর আইন শৃঙ্খলা বাহিনী? আমি যদি আপনাকে সুনামগঞ্জের যে সীমান্ত এলাকার কথা বলি, সুনামগঞ্জে প্রায় 6টি উপজেলা কিন্তু সীমান্ত ঘেঁষা। এর প্রায় 120 কিলোমিটার স্থান রয়েছে, যে এলাকাতে দীর্ঘ এই এলাকার গোপন বিভিন্ন চোরাই পথ রয়েছে। এই চোরাই পথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ভারতীয় পণ্য নিয়ে আসেন চোরা কারবারিরা। আমরা যদি আপনাকে জানাই, ঠিক এই সময়টাতে চোরা কারবারিরা এতদিন যদিও বিজিবি তৎপরতায় কিছুটা কমে আসছিল চোরাচালান সীমান্তে, কিন্তু এই সময়টাতে নতুন করে আসলে ঈদ এবং রমজানকে সামনে রেখে চোরা কারবারিদের সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিভিন্ন সীমান্তে ইদানিং আসলে বিজিবি
বিজিবির কাছে বিভিন্ন মালামাল ধরা পড়ছে। বিশেষ করে চোরা কারবারিরা এই সময়টাতে ঈদের যে ঈদ মার্কেট রয়েছে সেইখানে কাপড়ের একটা চাহিদা রয়েছে, কারণে ইন্ডিয়ান শাড়ি, 3 পিস, শার্ট, থান কাপড় সহ বিভিন্ন কাপড় কিন্তু আসলে নিয়ে আসছে। আমরা গত যে 7 এবং 8 মার্চে যে বিজিবির যে অভিযান আমরা দেখেছি, প্রায় 3.5 কোটি টাকা মূল্যের আসলে ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। এই যে চোরাচালানকারীদের সক্রিয়তার কারণে কিন্তু আমরা দেখছি যে সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন যে এই এলাকাতে বিশেষ করে রাতের বেলাতে এই ঘটনাগুলো ঘটছে এবং দিনের বিভিন্ন সময়ে দেশের বাইরের বিভিন্ন জায়গাতে আসলে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখছি। তবে বিজিবি জানিয়েছে তারা আসলে তৎপর রয়েছে। আমরাও দেখেছি যে বিভিন্ন এলাকাতে যে টহল টিম রয়েছে, সীমান্ত এলাকা গেছে, বিউপি এলাকা গেছে, তারা কিন্তু টহল বাড়িয়েছেন। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের 28 বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদেরের সাথে। তিনি বলেছেন আসলে তারা এই ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছেন এবং তাদের জনবল আরো সীমান্ত এলাকাতে তারা বৃদ্ধি করেছেন যাতে চোরাচালান ঠেকাতে পারা যায়। এক্ষেত্রে কিন্তু আসলে তারা বলছেন বিভিন্ন অভিযানে চোরাই পণ্য কিন্তু আসলে ধরা পড়ছে, তার বেশিরভাগই হচ্ছে ভারতীয় কাপড়। এভাবে তারা তৎপর রয়েছেন এবং যারা চোরা চালান রোধ কল্পে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে বিজিবি এবং প্রশাসনিক যে তৎপরতা যদি আরো বৃদ্ধি করা যায় তাহলে চোরাচালান বন্ধ করা যাবে। এতে আসলে যে ঈদ বাজারে একটু স্বস্তি আসবে, অর্থাৎ ব্যবসায়ীদের সুগম হবে। শহীদ, আপনি আছেন সেখানে, থাকুন আর খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও কিছু শুনবো আপনার কাছ থেকে। কুড়িগ্রামে এবার আবহাওয়া ভালো থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম না পাওয়ায় খুশি নন কৃষক। তার উপরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ায় বিপাকে পড়েছেন। হিমাগারের মালিকদের বারবার বলেও কাজ না হয় বাধ্য হয়ে সমাবেশ ডাকেন কৃষকরা। আলু ভর্তি ট্রলি দিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদও জানানো হয়। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম জেলায় এবার আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল 7,000 হেক্টর জমিতে, কিন্তু দাম ভালো হওয়ায় আবাদ হয় 8,100 হেক্টর জমিতে। ফলনও ভালো হয়, তাই বিক্রি করে লাভের আশায় ছিলেন কৃষক। কিন্তু হয়েছে উল্টো। প্রতি কেজি আলু 15 থেকে 18 টাকায় বিক্রি করে লাভ তো হচ্ছেই না, তার উপর আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়েছে হিমাগারগুলো। আমাদের জমিতে প্রতি একর প্রতি আলুতে খরচ হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো, কিন্তু আমরা এখন বর্তমান বাজার দর হিসেবে প্রায় একর প্রতি যে জমিগুলোতে আলু হচ্ছে সেটা আমরা প্রায় 1-1.5 লাখ টাকার মতো বিক্রি করতে পারছি। জমিতে কিন্তু প্রায় পড়ে গেছে 22 থেকে 25 টাকা, এবং ক্যারিং এমন স্টোর আর একটা গাফিলতি করতেছে, স্টোরে ভাড়া বাড়াইছে, 8 টাকা 60 লিখে দিছে সরকার। আবার এখানে অর্থ মন্ত্রণালয় থাকি হয়তো সেখান থেকে লিখে দিছে 6 টাকা 75 পয়সা। এটা আমাদের কৃষকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অবস্থায় বাধ্য হয়ে সমাবেশ করে প্রতিবাদ জানান আলু চাষিরা। স্মারকলিপি জমা দিয়েছেন জেলা প্রশাসকের কাছে। তারা বলছেন সরকার কৃষকদের সাথে পরামর্শ না করে হিমাগারের ভাড়া নির্ধারণ করেছে, এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। 6 টাকা 75 পয়সা ভাড়া নির্ধারণ করেছে। এই ভাড়ার প্রতিবাদে, কমানোর প্রতিবাদে আজকের এই সমাবেশ। 6 টাকা 75 পয়সা থেকে কমিয়ে 5 টাকা আনা হোক। বাংলাদেশের কৃষি প্রধান দেশ হলে কৃষককে বাঁচতে হবে, আর কৃষককে বাঁচতে হলে কৃষকের একটা সম্মানী প্রতিটা জিনিস আবাদ করলে যে আবাদের একটা সম্মানী দাম সেটা ঠিক রাখা লাগবে। এদিকে হিমাগার কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত দামেই ভাড়া নিচ্ছেন তারা। আমাদের শ্রমিক বিল বৃদ্ধি পাইছে, বিদ্যুৎ বিল বৃদ্ধি পাইছে, এমনকি ব্যাংকের সুদের হারটাও অনেক বৃদ্ধি পাওয়ায় আমাদের ভাড়াটা বৃদ্ধি পাওয়ায় আমার সমর্থন, আমরা ক্লস্টার কর্তৃপক্ষতে আমার সমর্থন। কৃষকরা বলছেন এবার 1 কেজি আলুর উৎপাদন খরচ 25 টাকা হলেও বিক্রি করতে পারছেন সর্বোচ্চ 18 টাকায়। মনিরা কাজরি, 71। একসময় আম বলতে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর কথা বোঝালেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অন্যান্য ফলের পাশাপাশি বাড়ছে আম চাষির সংখ্যা। উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষ করে সাড়া ফেলেছেন এক শৌখিন আম চাষি আহসান হাবিব। পুলিশের চাকরির পাশাপাশি তিনি গড়ে তুলেছেন বিশাল আম বাগান। কৃষি বিভাগ জানিয়েছে ফল বাগানকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন।
বিভিন্ন জাতের ফল ও ফসলে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। এসব ফলের পাশাপাশি এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে আম চাষির সংখ্যা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের পুলিশ সদস্য আহসান হাবিব পুলিশের চাকরির পাশাপাশি দেশি বিদেশি জাতের আম বাগান গড়ে তুলেছেন তিনি জানান, রাজশাহী, রংপুর ও খাগড়াছড়ি থেকে বিভিন্ন জাতের আমের চারা সংগ্রহ করে এই বাগান গড়েছেন। বাড়িচার, থাই ব্যানানা, রেড ফালসার, হাড়িভাঙা, সূর্য ডিম, কিং অব চাকাপাত, চিয়াংমাই সহ দেশি বিদেশি জাতের আম রয়েছে তার বাগানে। এই বছর বিস্তীর্ণ বাগান জুড়ে মুকুল শোভা পাচ্ছে। অন্যান্য বছর থেকে এবার আবহাওয়া অনুকূলে আছে, আশা করা যায় এবছর লাখ 3 টাকার মতো আসতে পারে আর কি, যদি আশানুরূপ ফলন পাওয়া যায়। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাগান করছেন। উপজেলার প্রায় অর্ধশত বাগানে আমের চাষ হচ্ছে। বর্তমানে এই উপজেলার 75 হেক্টর জমিতে আম বাগান হয়েছে। আমাদের এলাকার অন্যান্য ফলের পাশাপাশি এই আম চাষটা অনেকটা লাভজনক, এলাকার সবাই উদ্বুদ্ধ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সব গাছেই মুকুল আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিজয়নগর উপজেলায় প্রায় 900 মেট্রিক টন আমের বাজার তৈরি হচ্ছে। একটা ফলন টার্গেট করেছি যে প্রতি হেক্টর প্রতি আমরা 12 মেট্রিক টন পাবো আর কি। তো সেই হিসাবে আমরা আশা করছি যে প্রায় 900 মেট্রিক টনের একটি আমের বাজার আমাদের বিজয়নগরে তৈরি হবে। অন্যান্য ফল ও ফসলের মতো আম উৎপাদনেও এগিয়ে যাবে এই উপজেলা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন স্বপ্না, 71। ব্রাহ্মণবাড়িয়ায় আম চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, এবছর কি পরিমাণ জমিতে আমের চাষ হয়েছে, কেমন পরিচর্যা চলছে এবং কি পরিমাণ আম উৎপাদনের আশা করছেন তারা জানাবেন। বিজয়নগর উপজেলায় কিন্তু লিচু, আনারস, মালটা সহ বিভিন্ন ফলে সমৃদ্ধ। এবছর এখানে কিন্তু নতুন করে বাণিজ্যিকভাবে আমের আবাদ শুরু হয়েছে। আপনি জানেন যে এই উপজেলায় কিন্তু আম চাষির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একসময় আমরা আম বলতে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর উপর কিন্তু নির্ভর করতাম। বর্তমানে এখানে বাণিজ্যিকভাবে এখানে আম চাষ হচ্ছে। এছাড়া বাসাবাড়িতেও কিন্তু অনেকে বিচ্ছিন্নভাবে আমের চারা রোপণ করছেন। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের দেশি বিদেশি বিভিন্ন জাতের আমের চাষ হচ্ছে। এর মধ্যে এখানে বাড়িচার, থাই ব্যানানা, রেড ফালসার, হাড়িভাঙ্গা, সূর্য ডিম সহ এখানে বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে এবছর। উল্লেখযোগ্যভাবে এখানে আমের আবাদ বেড়েছে। চাষিরা আমাকে বলছেন আবহাওয়া কিন্তু অনুকূলে আছে, তারা আশা করছেন তারা আমের বাম্পার ফলন পাবেন। উপজেলায় প্রায় 75 হেক্টর জমিতে কিন্তু এবার আমের চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় 900 মেট্রিক টন আম উৎপাদিত হবেন বলে আশা করছেন। তিনি আমাকে বলেছেন আম উৎপাদন বৃদ্ধির জন্য তারা কিন্তু কৃষি বিভাগ কিন্তু কৃষকদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করছেন। পরামর্শ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। তাছাড়া এখানে কিন্তু শৌখিন আম চাষির সংখ্যা দিন দিন বাড়ছে। আমি আপনাকে বলবো এমন একজন শৌখিন আম চাষির কথা যিনি প্রায় 350 দেশি, তার নাম হচ্ছে আহসান হাবিব। তিনি প্রায় 350 জাতের দেশি বিদেশি আমের সমন্বয়ে বাগান তৈরি করেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে তার বাগান তৈরি করতে প্রায় 5 থেকে 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। প্রথম বছরই কিন্তু তিনি প্রায় 50,000 টাকার মতো কিন্তু তিনি লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি আশা করছেন এবার কিন্তু ফলনের সংখ্যা আরো বাড়বে এবং বাগান যতই দিন গড়াবে তার উৎপাদনও বেশি হবে বলে তিনি আশা করছেন। তাছাড়া বিদেশি জাতের আম হওয়ায় কিন্তু ক্রেতাদের চাহিদাও কিন্তু অনেক বেশি। রুমি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আমের আবাদ শুরু হয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি। জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বীরগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 30 জন। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার বীরগাঁও গ্রামের নোয়েল মিয়া ও তাইবুলের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায় বিকেলে তৈবুলের গরু নোয়েল মিয়ার ক্ষেতের ধান খেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। এতে উভয় পক্ষে 30 জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, ঘটনাস্থলে পুলিশ আছে এবং পরিস্থিতি শান্ত আছে।
জামালপুরে 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে। পুলিশ জানায়, সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার চরপর্তাবাজ এলাকায় 5 বছর বয়সী শিশুটিকে রেখে মাঠে যায় শিশুটির মা। পরে বাড়ি ফিরে তিনি শিশুটিকে না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পাশের বাড়ির একটি ঘরে গিয়ে তিনি শিশুটিকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে ধর্ষক তন্ময় পালিয়ে যায়। পরে শিশুটি তার মাকে জানায়, মোবাইল দেখানোর কথা বলে তন্ময় তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এর আগেও ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে তন্ময়। এই ঘটনায় শিশুটির মা মামলা করেছে বলেও জানান তিনি। ভিকটিমকে উদ্ধার করে রাতে আমাদের কাছে নিয়ে আসে। আমরা বক্তব্য শুনে রাতেই ধর্ষণ মামলা রুজু করেছি এবং মামলার যে আসামি দর্শক তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই দর্শককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। টাঙ্গাইল থেকে মানিকগঞ্জে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে 3 বছরের শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে টাঙ্গাইল থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার মানিকগঞ্জের আটি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যায় শিশুটির পরিবার। এ সময় প্রদীপ কুমার দে নামের এক কিশোর শিশুটিকে যৌন নিপীড়ন করে। বিষয়টি টের পেয়ে শিশুটির মা টাঙ্গাইলের সখীপুরে চলে আসেন। এরপর রবিবার শিশুটিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি আছে। সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর অভিযুক্ত প্রদীপ কুমারকে টাঙ্গাইল শহর থেকে আটক করা হয়েছে। তার ইতিহাস হচ্ছে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল। এইরকম ইতিহাস নিয়ে আমাদের কাছে সখীপুর থেকে আসে। শিশুটির বাড়ি মূলত মানিকগঞ্জ। তো এখানে আসার পরে আমাদের বিশেষজ্ঞ একটা টিম করে দেওয়া হয়েছিল এবং তারা এক্সামিনেশন করছেন যে তার বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন ভিতরে পাওয়া যায় নাই, জেনিটালের ভিতরে পাওয়া যায় নাই। মেয়েটা এখন সুস্থ আছে মোটামুটি। সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। সন্ধ্যায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে এরপর উত্তর তেমুহনি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ করে। মশাল মিছিলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস না শাস্তির কার্যকরের দাবি জানায়। এমনকি শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জ শ্রীনগরে 5 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে সুজন দাস নামে 60 বছর এক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা কোলাপাড়া ইউনিয়ন ব্রাহ্মণ পাইকশা গ্রামের ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। ভুক্তভোগীর মা জানান, চকলেটের লোভ দেখিয়ে বাড়ির পাশের পুকুরের কাছে নিয়ে ধর্ষণের চেষ্টা করে জেলে সুজন দাস। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ক্লাস পরীক্ষা এবং ওয়ার্ড বর্জন করে বিক্ষোভ মিছিল করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশের শেষে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের নিকট স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এ সময় তারা 5 দফা দাবি সুস্পষ্ট করে ব্যাখ্যা করেন এবং দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। গত 8 মার্চ থেকে সারা দেশের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিষ্ঠানটি দুটি সকল ক্লাস ওয়ার্ড ও পরীক্ষা বর্জন করে আসছে। লালমনিরহাটে 10 বছর বয়সী শাকিল নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোকুন্দা ইউনিয়নের ফকিরতারি এলাকার আনসারির নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থী শাকিলকে সোমবার দুপুরে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তার মার কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ তদন্তে নেমে একই এলাকার শহীদুল ও তার ছেলে সোহানকে আটক করে। পরে আটক করা হয় সোহানের মা শাহানাকেও।
পরে আটককৃত সুহানের দেয়া তথ্য মতে মঙ্গলবার দুপুরে শহীদুলের বাড়ি সংলগ্ন একটি কাঁচা সেপটিক ট্যাঙ্কের নিচে পুঁতে রাখা শাকিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দাবিকৃত টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করা হচ্ছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ এসছে, আসিয়ে খোঁজাখুঁজি না, তারপরে একজনকে তুলি নিয়ে গেল, নিয়ে যা মারপিট করার পর দেখে দিল যে ওখানে পায়খানার কাছতে আছে। বাচ্চাকে তারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই, আমরা তাদের বিচার চাই। আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি। লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্ত কার্য চলমান থাকবে। গোপালগঞ্জের কোটালী পাড়ায় কুশলা ইউনিয়নে এক দন্ত চিকিৎসকের বাড়িতে দিনের বেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চিকিৎসকের ছেলেকে হত্যা করেছে ডাকাত দল। লুট হয়েছে টাকা ও স্বর্ণালংকার। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে দন্ত চিকিৎসক পল মজুমদার ও তার স্ত্রী পেশাগত কাজে বাইরে যান। এ সময় ডাকাতের একটি দল বাড়িতে ঢোকে এবং লুটপাট চালায়। তাদের বাধা দিতে গেলে চিকিৎসকের প্রতিবন্ধী ছেলে পিয়াসকে হাত পা বেঁধে এবং শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দুপুরে বাসায় ফিরে পিয়াসের মৃতদেহ দেখতে পান চিকিৎসক ও তার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় এখনও কেউ আটক হয়নি, তবে পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। যশোরের বেনাপুল পুচখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় আরেকজন বিজিবি সদস্য আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খুলনা 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, খুলনা ব্যাটালিয়ন অধীনস্থ পুচখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মসজিদ বাড়ি পোস্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন ও মোজাম্মেল হোসেন টহল দোকান সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করে। আরেক সদস্য হাবিলদার দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানভীর হাসান মজুমদার নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আশারিয়ার চর সেতুর উপর এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুই বন্ধু ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের আশারিয়ার চর সেতুর উপর একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তানভীর হাসান নামে একজনের মৃত্যু হয়। তারা দুজনেই আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আশুলিয়ার ভাদাইল এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে 9টি সেমি পাকা ঘর পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা না থাকলেও প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ইফতারের আগে শাহজাহান মার্কেট এলাকার সেলিমের বাড়িতে এই ঘটনা ঘটে। জিরাবো ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, ইফতার বানানোর জন্য চুলা ধরাতে গেলে লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জের বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার SM ফজলুল হককে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন আসামি ফজলুল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর হাজতে না রেখে পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয়। এরপর গণমাধ্যম কর্মীরা আসামির ছবি নিতে গেলে তিনি তাদের উপর চড়াও হন। এ সময় আহত হন সময় এবং এনটিভির ক্যামেরা পার্সন। পরে পুলিশ আসামিকে দ্রুত হাজতে নিয়ে যান। পরে বিকেলে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নেওয়া হয়।
শহীদ আবু সাইদ বাঁধ নির্মাণ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন লালমনিরহাট থেকে রংপুরে আসা তিস্তা পাড়ের ভুক্তভোগীরা। বিকেলে রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এসে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা লালমনিরহাটের কালীগঞ্জে নদী ভাঙন এলাকায় শহীদ আবু সাইদ স্পার বাঁধ ও বৈরাতি এলাকায় আবু সাইদের নামে দৃশ্যমান একটি নতুন বাঁধ প্রকল্প হাতে নেয়ার জোর দাবি জানান। তারা বলেন ৩০ থেকে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার সময় প্লাবিত হয় এবং হাট বাজার সহ গ্রাম অঞ্চলগুলো পানিতে ডুবে যায়। তাই এই এলাকায় বাঁধ নির্মাণ জরুরি। আন্দোলনকারীরা আরও জানান, দাবি পূরণ না হলে সেখানে টানা অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। জনগণ নির্বাচনের অপেক্ষায় থাকলেও যাদের কোনো জনসমর্থন নেই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার এই পথকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার নগরের চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতির সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে সংবাদ মাধ্যমকেও ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। ভিন্ন মত থাকা সত্ত্বেও অপরের মতকে শ্রদ্ধা করতে হবে, এটাই জাতীয়তাবাদী দলের মূল মন্ত্র বলেও জানান তিনি। ইতিমধ্যে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য জনগণের মালিকানা এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পক্ষ যাদের কোনো জনসমর্থন নাই, যারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না, তারা বিভিন্ন ধরনের আজকে বক্তব্য দিয়ে একটি জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। পিরোজপুরের নাজিরপুরে মিথ্যা মামলা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার সাফায়েত হোসেন শাহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচার হচ্ছে জানিয়ে দিঘিরজান বাজারে এই মানববন্ধন হয়েছে। এতে বক্তারা বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তাকে দল থেকে বহিষ্কার আদেশের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আদেশ প্রত্যাহারের দাবি করেন তিনি। ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান হয়েছে। মঙ্গলবার মাদারীপুর ইটভাটা শিল্প মালিক সমিতির আয়োজনে শকুনি লেকপার মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর মাদারীপুর ইটভাটা শিল্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ৭ দফা বাস্তবায়ন সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ইট ভাটা শিল্প মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মিলন চৌধুরী, রহিম খান সহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মালিক ও শ্রমিক নেতারা। মেহেরপুরে দুটি অবৈধ ইট ভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভাটাগুলোকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে দুটি ভ্রাম্যমাণ আদালত জহুরুল ব্রিক্স ও এসবিআর ব্রিক্স ইট ভাটায় অভিযান চালায়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ভাটাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ভাটা মালিকদের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহকারী ভূমি কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক উপস্থিত ছিলেন। সেনাবাহিনী ও পুলিশের একটি দলও এই অভিযানে অংশ নেয়। অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। নেত্রকোনার কলমাকান্দায় মিলন মিয়া হত্যা মামলায় আসামি শাহজাহান মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ এবং বাদশাহ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। প্রায় আসামিদের ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল হাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। ব্যবসায়িক লেনদেনের জেরে ২০২০ সালের ২১শে ফেব্রুয়ারি মিলন মিয়াকে হত্যা করে আসামিরা। পরদিন ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার।
গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকার একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ৮ নারী সহ ৯ জন আটক হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। অভিযানের পর বিক্ষুব্ধ জনতা ওই হোটেল ভাঙচুর চালিয়ে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। পরে তারা হোটেল বন্ধ করে দিতে স্লোগান দিতে থাকে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে কোনাবাড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি একই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ নারী সহ ১৬ জনকে আটক করেছিল পুলিশ। সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জে নদীপথে চাঁদাবাজি বন্ধে মহড়া অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সুরমা নদীর ছাতক ও দোয়ারা বাজারে অবৈধ চাঁদাবাজি বন্ধে এই মহড়া পরিচালনা করেন সেনাবাহিনী। চোরাচালান, চাঁদাবাজি, ডাকাতি রোধে এমন অভিযান অব্যাহত রাখার কথা জানায় তারা। সেনাবাহিনী জানায়, এই জেলা থেকে নদীপথে সারা দেশে মূল্যবান চুনাপাথর, বালু, সিমেন্ট সহ অন্যান্য পণ্য পরিবহন হয়। আর এইসব পরিবহন থেকে জোরপূর্বক চাঁদাবাজি হয় বেশ কয়েকটি জায়গায়। এই চাঁদাবাজি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান তারা। চোরাচালান, চাঁদাবাজি এবং অনেক সময় ডাকাতির তথ্যও আছে, তাই না? তো এগুলো নিরসনকল্পে আমরা ইতোমধ্যে আমাদের অভিযান চালু রেখেছি এবং আমরা সফলভাবে ইতোমধ্যে এটা করতে পেরেছি। চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এই পথে, তো এটাকে আমরা একদম জিরো লেভেলে নিয়ে আসতে চাই। সেটার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারই একটা অংশ হিসাবে আজকে আমরা এই যে একটা মহড়া অনুসরণ করলাম। রাঙামাটির রাজস্থলীতে প্রসবের সময় শাবক সহ একটি বন্য হাতি মারা গেছে। গাইন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মার্মা জানান, মঙ্গলবার সকালে বনের মধ্যে মৃত অবস্থায় মা হাতি ও শাবকটিকে দেখেন এলাকাবাসী। বিষয়টি বন বিভাগকে জানানো হলে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতি ও শাবকটির মৃতদেহ উদ্ধার করে। বন কর্মকর্তারা জানান, প্রসবের সময় শাবকটির দেহের অর্ধেক অংশে আটকে গেলে মা হাতি ও শাবকটি মারা যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানায় বন বিভাগের কর্মকর্তারা। আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুটি ৪৫,৮৬,৬১,০০০ টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বন্দর এলাকায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর মাত্র কয়েকদিনের ব্যবধানে জাহাজ দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ জনের মৃত্যু হয়। পরে জাহাজ দুটির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিএসসি। ৭ জানুয়ারি দরপত্র খোলা হলে মোট ১৬টি দরপত্র পাওয়া যায়। জ্যোতি জাহাজ এই তার বিএসসির বহরে অন্তর্ভুক্তি হওয়ার অদ্যাবধি পর্যন্ত, দ্যাট ইজ ফেজ আউট হওয়া পর্যন্ত টোটাল আয় করেছে ৮০৫ কোটি টাকা। তার মধ্যে নেট আয় করেছে ৩২২ কোটি টাকা। আপনারা জানেন যে আমাদের এফওসি বলি, ফিক্সড অপারেটিং কস্ট বা নিজস্ব খরচ আছে, সেই খরচগুলো সব বাদ দিলে নেট প্রফিট হয়েছে ৩২২ কোটি টাকা। সৌরভ জাহাজের বড় একটা দুর্ঘটনা ঘটেছিল অনেক আগে, সেটার কারণে বড় একটা সময় এটা মানে লে অফ ছিল। টোটাল এই জাহাজ আয় করেছে ৭৩১ কোটি টাকা এবং নেট প্রফিট করেছিল ২৮৫ কোটি টাকা। ৭১ টেলিভিশনের সংবাদ প্রচারের পর বরগুনার আমতলী পোড়াকাটা ফেরিতে অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ ঘোষণা করে সড়ক ও জনপথ অধিদপ্তর মাইকিং করেছে। সোমবার রাত ১০টার দিকে আমতলী পোড়াকাটা ফেরিঘাটের ২ পারে মাইকিং করে পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ ঘোষণা করে মাইকিং করেন তারা। এ সময় কলাপাড়া সহ পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে আসা অতিরিক্ত পণ্য বোঝাই অন্তত ১.৫ শতাধিক ট্রাক আটকা পড়ে আমতলী ফেরিঘাটে। এর আগে রবিবার রাত ১২টা থেকে সোমবার দিনভর অতিরিক্ত পণ্য নিয়ে লেবুখালী সেতুতে জরিমানার ভয়ে আমতলী ফেরিঘাটে ঘুষ দিয়ে পার হচ্ছে অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক শিরোনামে সংবাদ প্রচার হয়। এরপর সোমবার রাতে অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাকের ফেরি পারাপারে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করেন সড়ক ও জনপথ অধিদপ্তর।
পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জে ঘরের দরজা খুলেই রমজানের ব্যাগ ভর্তি বাজার পাচ্ছেন দরিদ্র মানুষ। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এই কাজ করছেন তারুণ্যের আলো যুব সংঘ নামের একটি সংগঠনের সদস্যরা জানান, নিজেদের ও এলাকার প্রবাসীদের সহায়তার অর্থ দিয়ে এই কাজ করছেন তারা। এদিকে ব্যাগ ভর্তি বাজার পেয়ে খুশি দরিদ্র মানুষ। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এভাবেই কলাপাড়ার দরিদ্র কবলিত ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষদের ঘরের দরজার সামনে রমজানের বাজার ভর্তি ব্যাগ রাখছেন তারুণ্যের আলো যুব সংঘ সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যরা বলেন, রোজা রেখেও যারা ঠিকমতো ইফতারে খেতে পারছেন না, সেসব অসহায় মানুষদের জন্যই এই চেষ্টা তাদের। প্রথম দফায় 50 পরিবারকে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, আর প্রতিদিনই তারা নতুন নতুন পরিবারকে এ সহায়তার ব্যাগ পৌঁছে দেবেন বলেও জানান তারা। আমরা এবছর এটা প্রতিষ্ঠিত করেছি অসহায় মানুষদের, সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা যে ভবিষ্যতে এরকম কাজ করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গ্রামের তরুণদের এই মহতি উদ্যোগে খুশি এলাকার সচেতন মানুষও। যতটুকু পারে, যতটুকু সম্ভব তারা সহযোগিতা করে, সহানুভূতি করে, মানুষের পাশে দাঁড়ায়। এইটা আসলে একটা ভালো কাজ। গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটাই আমাদের কর্তব্য মুসলমান হিসেবে, এটাই আমাদের নীতি এবং কর্তব্য। হ্যাঁ, এটাই আমরা সবাই চাই, সবাই যে সবার পাশে দাঁড়ায়। সংগঠনের সমন্বয়ক বলেন, তারা শুধু মানুষকে সহায়তা পৌঁছে দিচ্ছেন, আর এই কাজে তাদের সহযোগিতা করছেন এলাকার প্রবাসীরা। রমজান মাস জুড়ে তাদের এই কর্মকাণ্ড চলমান থাকবে বলেও জানান তিনি। আমাদের এই বছরের শুরুতেই আমরা এই সংগঠনটি দাঁড় করিয়েছি। আমরা আশা করি যে এই সংগঠনের মাধ্যমে আমরা এই এলাকার মানুষের জন্য ভালো কিছু করব, এবং যারা আমাদেরকে এই ডোনেশন করে থাকেন তারাও যে আসলে আমাদের কার্যক্রমে, আমাদের যে পরিশ্রমে যে তারা মুগ্ধ হয়ে যায়, তা আমাদেরকে আরও ডোনেশন করতে পারে, আমরা আসলে সেই চেষ্টাই করব। এই ইফতার সামগ্রীর ব্যাগে রয়েছে 1 কেজি আলু, তেল, মুড়ি, চিনি, খেজুর, ট্যাঙ্ক সহ 13টি পণ্য। শারমিন স্বপ্না, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।